আমরা আত্মবিশ্বাসী, আমরা ভোটযুদ্ধে যে মানুষ আবার বামেদের পাশে থাকবে, যে মানুষের বেঁচে থাকা ন্যূনতম পরিষেবা এবং পরিকাঠামো যেগুলো দরকার সেগুলো প্রোভাইড করতে, সেগুলো যোগান দিতে অত্যন্ত ব্যর্থ হয়েছে এই সরকার। সিনে জগতের মানুষ হলে যদি সিনেমার সমস্যা ভালো বুঝতেন তাহলে আমি বলতে পারি মানিক ভট্টাচার্য তো অধ্যাপনার লোক, তিনি তো যেভাবে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে যুক্ত হয়েছিলেন এর দ্বারা প্রমাণিত হয় না যে আসলে যিনি নিয়োগকর্তা তিনি শিক্ষক না অশিক্ষক না। মানুষও সেই মুডে আছেন এই সরকারকে আমি বলছি আবারও এবার হচ্ছে যে বিসর্জন দেবেন। হাওয়া বইছে তৃণমূলের কাছে, সেটাই কেন্দ্রও বইছে, ফলে তার বাইরে নয়, বরং যে এই কেন্দ্রে যত বেশি সংখ্যক বেশিবার আমাদের প্রতিপক্ষ যারা জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের এবং তারা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীও ছিলেন, ফলে আমাদের পক্ষে এটা বোঝানো অনেক সহজ হচ্ছে যে রাজ্যের মন্ত্রিসভার সার্বিক ব্যর্থতার দায় যদি একটা রাজ্যের ক্যাবিনেটের হয় তাহলে সেরকম একজন ক্যাবিনেট মন্ত্রী হচ্ছে আপনার দুয়ারে প্রার্থী। ফলে প্রতিষ্ঠান বিরোধিতার ভোট বলতে যা বোঝায় সেটা আমাদের আর্ন করা আরও সহজ হচ্ছে এখানে। এবং সেখান থেকে যদি দেখি যে আপনার বিরুদ্ধে যিনি তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়ামন্ত্রী বললাম তার এই কারণ যে আপনি বলেছেন এবং আপনি প্রতিশ্রুতিও দিয়েছেন যে স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা হবে যদি ক্ষমতায় আসে এখানে বামেরা, সেই বিষয়টাকে নিয়ে যদি একটু বলেন। না, প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে গোটা টালিগঞ্জ জুড়ে বিভিন্ন জায়গায় পার্কগুলো বেদখল হয়ে গেছে, বাচ্চারা খেলতেন যে জায়গাগুলো, খেলাধুলোর জায়গা ক্রমশ কমে আসছে, যেটা এই এলাকার একটা বড় বৈশিষ্ট্য ছিল। ফলে আমরা চাই যে আমরা এইখানে এই কেন্দ্রে জয়ী হলে, আমরা রাজ্যে জয়ী হলে বিশেষত বাচ্চাদের, পরের প্রজন্মের তরুণদের তাদের শরীরচর্চার জন্য হচ্ছে যে আমরা এই ধরনের স্পোর্টস কমপ্লেক্সগুলো তৈরি করব। ছোট বড় স্পোর্টস কমপ্লেক্স মানেই একটা যুব ভারতী হচ্ছে একটা মডেল হতে পারে, সেটা হচ্ছে যে লার্জেস্ট ফর্ম অফ স্পোর্টস কমপ্লেক্স। তার মিনিয়েচারও আছে, তার বহু ছোট ছোট সংস্করণ হয় যেগুলো আসলে এই ধরনের পাড়ায় পাড়ায় তৈরি করা সম্ভব। আমরা সেরকমই এক্সপ্লোর করব। খেলা দেখেন, ফুটবল পছন্দ? হ্যাঁ, নিশ্চয়ই। কেন, কোন প্রসঙ্গে কথাটা বললাম হয়তো বুঝছেন। এত বড় একটি প্রসঙ্গ রাজ্যে ঘটে গেল যেখানে লিওনেল মেসির আসার কথা ছিল এবং সেখানে আপনার বিরুদ্ধে যে প্রার্থী, এখন তৃণমূল প্রার্থী রয়েছেন, তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ যে তিনি একটি কলঙ্ক রাজ্যের গায়ে লাগিয়ে দিয়ে গেলেন, কি বলবেন? সেটা তো অনেকে রসিকতা করে বলছেন যে মেসিকে দেখতে মানুষ গেছিলেন না মেসি এসেছিলেন এই রাজ্যের মন্ত্রীদের দেখতে মাঠের মধ্যে, সেটাই যে একটা প্রশ্ন ছিল। কার্যত মেসির ঘটনাকে কেন্দ্র করে যে বিপর্যয়, আমি বলবো যে লজ্জা আমাদের রাজ্যবাসীর সামনে এসেছিল, তার দায় কোনোভাবেই ক্রীড়ামন্ত্রী রাজ্যের এড়াতে পারেন না। ক্রীড়াপ্রেমী মানুষরা দলে দলে গেছিলেন, সেখানে টিকিট ব্ল্যাক হয়েছে, সেখানে পরিকাঠামো পরিষেবার অপর্যাপ্ত গোটা বিষয়টা ছিল। ফলে আমি অন্য ক্ষেত্রেও যেরকম দুর্নীতি ছেয়ে গেছে সমাজের জায়গায় জায়গায়, আমি দেখলাম এরকম একটা শোকে কেন্দ্র করে, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট শোকে কেন্দ্র করে সেখানেও দুর্নীতি। আমরা আর যাই কোথায়? ফলে খেলাধুলো হচ্ছে দুর্নীতির বাইরে যদি না থাকে, লেখাপড়া তো চলেই গেছে, যে 26,000 শিক্ষকের চাকরি গেছে, শিক্ষামন্ত্রী জেলে গেছেন, আবাসনে দুর্নীতি হয়েছে, রেশনে দুর্নীতি হয়েছে, কয়লা গরু যেদিকে তাকায় দুর্নীতি, খেলাতেও হলো। এটাই হচ্ছে আমাদের লজ্জা। আমি বলছি ফুটবল প্রেমী মানুষ পশ্চিমবঙ্গ কলকাতা জুড়ে আছেন, তাদের কাছে নিশ্চয়ই যুবভারতীর কাণ্ড, যে মেসি কাণ্ড আমরা বলছি, সেই মেস, এটা আমাদের লজ্জা, এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং এর দায় কোনোভাবেই রাজ্য সরকার এড়াতে পারেন না। একটা সময় বামেদের গড় ছিল টালিগঞ্জ, তারপর সেটা তৃণমূলের দখলে আসে। কি কি ক্ষতি হয়েছে, কি কি অবনতি হয়েছে তৃণমূলের আমলে? তৃণমূলের আমলে কার্যত আমাদের এখানে গোটার একটা শহরের পরিকাঠামো বলতে যা বোঝায়, টালিগঞ্জ একটা কলকাতা শহরের ইন্টিগ্রেটেড পার্ট। আমি বলছি যে প্রথম হয়েছে যে থ্রেড কালচার, যেটা লোকে মনে করতো আরজিকরে আছে, সেটা টলিউড পর্যন্ত বিস্তৃত হয়েছে। এখানে কলা কুশলী কেউ তার বাইরে নয়। আমাদের বন্ধু রাহুল বন্দ্যোপাধ্যায় মারা গেলেন, ফলে তার মৃত্যুকে ঘিরে তো এখন বোঝাই যাচ্ছে যে কতটা অরক্ষিত অবস্থায় এই গোটা টলিউড কাজ করে, এবং সেখানে দাঁড়িয়ে এরকম একটা শিল্পীর মৃত্যু হচ্ছে, তার তদন্ত হয় না। এবং আমি বলছি সেই টলিউডেও হচ্ছে যে থ্রেড কালচার চলছে। এছাড়া অপর্যাপ্ত পরিকাঠামো যেটা আছে, ধরুন রাজ্যে স্কুল আছে, নীল সাদা বাড়ি হচ্ছে, শিক্ষক নেই। আমাদের এখানেও বাসের ডিপো আছে, গড়িয়া ডিপো, কুদঘাট ডিপো, সেখানে হচ্ছে যে রং হচ্ছে নীল সাদা কিন্তু বাস নেই, গণপরিবহন ভেঙে পড়ছে। আপনি জলাধার তৈরি হচ্ছে, ভালো কথা, নীল সাদা রং হচ্ছে, কিন্তু জলাধারে জল নেই, অপর্যাপ্ত জল, মানুষ জল তেষ্টায় গরমকালে হচ্ছে চাতক পাখির মতো দিন কাটাচ্ছেন। আপনি একইভাবে যদি দেখেন নিকাশির কাজ, নিকাশি হলে এখানে এই অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল হচ্ছে যে লোকে হাবুডুবু খায় বর্ষার সময়, ফলে সেই অবস্থা। স্কুলগুলো সরকারি ছোটো ছোটো কর্পোরেশন স্কুল ছিল, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনি এমন ওয়ার্ড আছে যেখানে 90% মানুষ ডিপ টিউবওয়েলের জল পান করতে বাধ্য হন। এগুলো তো কোনো এগিয়ে থাকার লক্ষণ নয়। বলছি কলকাতা কর্পোরেশনে তারা 25 বছর ধরে ছিলেন, রাজ্যের সরকারে 15 বছর আছেন। টালিগঞ্জের মতো কেন্দ্রে যদি এই
অবস্থা হয়, এই দুরবস্থা হয় পরিকাঠামোর, পথঘাট গিয়ে দেখুন 114, 113, ধানমাট না পথঘাট কিছু বুঝতে পারবেন না। টালিনালার সংস্কার, আদিগঙ্গার সংস্কার মাথায় উঠে গেছে। ফলে এই যে অবরুদ্ধ জলগুলো আমাদের যে এই ক্যানেলসগুলো রয়েছে, টালিনালা বলি, আদিগঙ্গা বলি বা 114 খাল, এগুলোই তো আসলে ডেঙ্গুর একটা কি বলবো এপিসেন্টার হয়ে উঠতে পারে। ডেঙ্গু আলাদা করে ভয় ভাবতে হবে না যে এই নালাগুলো যেরকমভাবে জঞ্জাল জমে আটকে আছে। ফলে এই আমি যদি বলি লিস্টটা, টালিগঞ্জে অপ্রাপ্তির লিস্ট তৃণমূল সরকারের সময়, সেটা একটা হিউজ লিস্ট। ফলে এখানে দাঁড়িয়ে আমি তো বলছি যে মানুষের বেঁচে থাকা ন্যূনতম পরিষেবা এবং পরিকাঠামো যেগুলো দরকার সেগুলো প্রোভাইড করতে, সেগুলো যোগান দিতে আদ্যন্ত ব্যর্থ হয়েছে এই সরকার। ফলে এই সরকারের আর নৈতিকভাবে ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এবং আমার ধারণা মানুষও সেই মুডে আছেন এই সরকারকে আমি বলছি আবারও এবার হচ্ছে যে বিসর্জন দেবেন। এই টালিগঞ্জ সিনেমা সংস্কৃতির কেন্দ্রবিন্দু এবং সেখানে আপনিও বললেন যে রাহুলদা চলে গেলেন, কতটা অপদার্থতা সরকারের? কারণ আমরা দেখেছি যে একেবারে তৃণমূল রাজ যেটাকে আমরা বলি সেটা কিন্তু টলিপাড়াতেও ছড়িয়ে গিয়েছে এবং সেখানে যে সিন্ডিকেট একটা বড় ভূমিকা নিচ্ছে। কি বলবেন সেখানে কি কি বন্ধ করা বা কি কি শক্ত হাতে দমন করা দরকার? আবার বলছি যে এখানে এই যে টলিউডেও শিল্পীরা হচ্ছে যে এই সিন্ডিকেট রাজের শিকার হচ্ছেন। ফলে এখানেও শাসক দলের একেবারে নেতা মন্ত্রীরা সবটা কন্ট্রোল করছেন, কে কাজ পাবে কে কাজ পাবে না, কার কাজ হবে হবে না, কোথায় শুটিং হবে হবে না। এবং সেই করতে করতে আমি তো বলছি যে শাসক দলের হ্যাঁ বা না ছাড়া সেখানে হচ্ছে কাকপক্ষী নড়তে পারছে না। এইটা টালিগঞ্জে কখনো প্রত্যাশিত ছিল না। এখন সেই শিল্পীরাও বুঝতে পারছেন যে আমাদের পাড়ায় পাড়ায় যে থ্রেড কালচারটা চলে সেটা একেবারে টলিউড পর্যন্ত বিস্তৃত হয়েছে। ফলে এই আমলে কেউ রেহাই পাচ্ছেন না, ডাক্তার থেকে একেবারে ফিল্ম জগতের মানুষ পর্যন্ত। ফলে দে নিড এ চেঞ্জ, তারাই এই চেঞ্জের কথাটা বলছেন এবং আমার ধারণা এই চেঞ্জ ইনএভিটেবল, অপরিহার্য, এই চেঞ্জ আসতে চলেছে, এটা সময়ের অপেক্ষা। আজকে রাহুলদা থাকলে হয়তো প্রচারেও অংশগ্রহণ করতেন, সেই জায়গা থেকে আমরা রাহুলকে মিস করব। কিন্তু এটা হচ্ছে তো আমি বলতে পারি যে রাহুল যে মতাদর্শের বিশ্বাসী ছিলেন, যেভাবে ও মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে যেতেন বাম আন্দোলনের পক্ষে, আমরা সেই অসমাপ্ত কাজটাকে এগিয়ে নিয়ে যাব এই ভোট যুদ্ধের লড়াই। আপনার বিরুদ্ধে যে বিজেপি প্রার্থী রয়েছেন পাপিয়া অধিকারী, তিনিও তো সিনে জগতের মানুষ, সেইখান থেকে কি সিনেমা জগতের কে আকর্ষণ করা অনেক বেশি কঠিন হবে? দেখুন, সিনে জগতের মানুষ হলে যদি সিনেমার সমস্যা ভালো বুঝতেন তাহলে আমি বলতে পারি মানিক ভট্টাচার্য তো অধ্যাপনার লোক, তো তিনি তো যেভাবে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে যুক্ত হয়েছিলেন এর দ্বারা প্রমাণিত হয় না যে আসলে যিনি নিয়োগকর্তা তিনি শিক্ষক না অশিক্ষক। ফলে মানিক ভট্টাচার্য যদি শিক্ষা নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হতে পারেন, ফলে এই ঘটনা প্রমাণ করে দিয়েছে। ফলে আমাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন, অতীত বাবুল সুপ্রিয় দাঁড়িয়েছিলেন, তো তিনি তো ভোটে হারার 2.5 মাসের মধ্যে তিনি চলে গেলেন তৃণমূলে। ফলে প্রশ্নটা হচ্ছে আজকের যিনি টালিগঞ্জে বিজেপির প্রার্থী, কালকের হচ্ছে বালিগঞ্জে তিনি তৃণমূলের প্রার্থী। এটা মানুষ দেখেছেন, মানুষ কেনই ভোট দিয়ে তার ভোটটা নষ্ট করবেন? ফলে এবার মানুষ বামেদের সাথেই থাকবেন। টালিগঞ্জ পুরনো বাম দুর্গ, আমার বিশ্বাস মানুষ বিজেপিকে আর তার চয়েস হিসেবে এক্সারসাইজ করবেন না, এবার হচ্ছে আমাদের সাথেই থাকবেন। স্যার, এত বছর অধ্যাপনা করেছেন, একটা শেষ প্রশ্ন, এত বছর অধ্যাপনা করেছেন এবং তারপর আজকে রাজনীতির ময়দানেও লড়ছেন, সেখানে কতটা সাড়া পাচ্ছেন মানুষের? খুবই ভালো সাড়া। আমরা আজ সারা সকাল এবং গত 15 দিন ধরে আমি মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, সেখানে সবাই একটাই কথা বলছেন যে এই পরিবর্তন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তৃণমূল সরকারকে ক্ষমতায় রেখে মানুষের জীবনের আর কোনো উন্নতি এই রাজ্যে সম্ভব নয়। ফলে যত দ্রুত সম্ভব এই পালাবদল ঘটবে, এটাই মানুষের মুড অন্তত। এবং সেখানে দাঁড়িয়ে আমাদের প্রতি মানুষের যে ভরসা সেটা তৈরি হচ্ছে, সেটা আমি বলবো অপ্রত্যাশিত, অভাবিত। আমি সাড়া পাচ্ছি, দেখা যাক। আমরা বলছি যে আমরা আত্মবিশ্বাসী, আমরা ভোট যুদ্ধে যে মানুষ আবার বামেদের পাশে থাকবে।